শুভেন্দু অধিকারী অনেক কিছু বলছেন, কিন্তু বলছেন ভুল জায়গায়। আমি যতদূর জানি কোর্টের হিয়ারিংয়ের আগে উনি জাজের জাজমেন্ট জেনে যান। সিবিআই কাকে তদন্ত করবে সিবিআই ঘোষণা করার আগে উনি জেনে যান। কেন্দ্রীয় সংস্থা কি করবে উনি আগে থেকে জেনে যান। ওনার প্রভাব সাধারণ মানুষের থেকে একটু বেশি। আমি ওনাকে অনুরোধ করব ওনার প্রভাব খাটিয়ে উনি ওনার দিল্লিতে যে নেতারা আছেন বসে তাদেরকে গিয়ে জানান আপনি ভুল জায়গায় কিন্তু ঘটনাটা বলছেন। যেখানে বলছেন ওনারা কিছু করতে পারবে না, একমাত্র শুভেন্দু অধিকারীর নেতারাই করতে পারবে। এবং শুভেন্দু অধিকারী সবাইকে বলছে, শুধু ওনাদের নেতাদের বলছেন না। উনি একটা ফোন করে উনি যখন সব কিছু জেনে যান, জাজের জাজমেন্ট জেনে যান, সিবিআই কী করবে জেনে যান, ইডি কোথায় হানা দেবে জেনে যান, তাহলে উনি কেন জানতে পারছেন না স্বরাষ্ট্রমন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কী করবে? ওনাদেরকে একটা ফোন করুন। আমরা দেখতে পাচ্ছি নিস্তব্ধতা ওনাদের থেকে। আমরা জানতে চাই যে আমার সরকার কি করছে। শুভেন্দু অধিকারী সেই দলের একজন নেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওনার উচিত দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহকে একটা ফোন করে বলা যে আপনারা এই পদক্ষেপগুলো নিন। এই মুহূর্তটা হচ্ছে সকল দলমত নির্বিশেষে আমরা মানব অধিকারের খাতিরে আজকে যেখানে আমাদের এখানে ভারতে যখন সংখ্যালঘু আক্রান্ত হয় সেখানে আমরা গিয়ে পাশে দাঁড়াই। ঠিক আছে, আমার পররাষ্ট্র, আমার প্রতিবেশী দেশ, যেখানে ঝড় হলে আমাদের এখানেও নিম্নচাপ হয়, ওখানে সাইক্লোনে আমার কলকাতাতেও বৃষ্টি হয়। যতগুলো ভারতের রাজ্য আছে সেই রাজ্যগুলোর কলকাতা থেকে যদি আপনি প্লেনে চাপেন যত সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে আপনি ঢাকায় যাওয়ার জন্য। তো এমনই একটা প্রতিবেশী, সেখানে কিছু অস্থিরতা আছে, তার প্রভাব নিশ্চয়ই পশ্চিমবঙ্গে পড়বে। ঠিক আছে, আমাদের দলমত নির্বিশেষে সকলে মিলে বিষয়টাকে দেখা উচিত এবং এটার সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া উচিত। যেটা ওনারা করছেন 26কে মাথায় রেখে, এটাতে ক্ষতি হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষতি নয়, ওনারা যে সকল মানুষ ওইখানে আক্রান্ত তাদেরও ক্ষতি হচ্ছে। রাজনীতি করার সময়টা নয়। আজকে তারা এখানে হিন্দু হিন্দু করছে অদ্ভুতভাবে। তারা আবার যে হিন্দু বাঙালি যারা উদুবাস্তু তাদেরকে বিভিন্ন সময় তাদের নেতারাই গালাগালি দিচ্ছে। আমি আপনাকে স্মরণ করে দিই, কিছুদিন আগেই যখন ইস্ট বেঙ্গলের 100 বছর পূর্তি হয়েছিল, তথাগত রায় কী বলেছিল? ইস্ট বেঙ্গল তো তৃণমূলের পার্টি নয়, সিপিএমের নয়, কংগ্রেসের নয়। ইস্ট বেঙ্গল একটা স্বতন্ত্র একটা দল, বাংলার গর্ব, ভারতের গর্ব। 100 বছর যখন তাদের পূর্তি হয়েছিল, তাদের নেতার স্টেটমেন্টটা কী ছিল? ইস্ট বেঙ্গলটা বন্ধ করে দেওয়া উচিত। বিজেপি দিল্লি কলকাতার একজনও কিন্তু তার প্রতিবাদে কোনো বক্তব্য রাখেনি। অনেক সময় অনেকে ব্যক্তিগতভাবে ভুল বক্তব্য রাখে, পার্টি কিন্তু কোনো বক্তব্য রাখেনি, কোনো শোকজ করেনি, কেউ করেনি। তারপরে আরও অনেক নেতা আছে যারা বলেছে চিড়ে খেলে নাকি কেউ বাংলাদেশি, চিড়ে খেলে বাংলাদেশি। ঠিক আছে, আজকে উদ্বাস্তু মানুষ, অসংখ্য উদ্বাস্তু মানুষ এখানে থাকে, তাদেরকে প্রতিদিন অপমান করা হয়েছে, উই পোকা বলে, এই বলে, ওই বলে, এনআরসি করে ঢুকিয়ে দেবো বলা হয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যখন বাঙালি বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে এবং তাদের বহু ক্ষেত্রে তারা কিন্তু হিন্দু বাঙালি, তাদের ওপর আক্রান্ত হচ্ছে তারা এবং তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। তো তুমি এখানে এক নীতি আর ওখানে আর এক নীতি। আমার এখানে উদ্বাস্তু বাঙালিদের, হিন্দুদের প্রতিদিন তুমি অপমান করছো, তুমি বিভিন্ন রকমের কথা বলছো, আবার তুমি সেই একই দল, একই রাজনৈতিক সংগঠন যারা আবার ওখানে আপনি চোখের জল ফেলছেন। দিনের শেষে এরা বাংলা ও বাঙালির শত্রু। হিন্দু বাঙালি, মুসলমান বাঙালি, বাঙালি শব্দটাতে ওদের ঘেন্না আছে। বাংলাদেশের একটা অধঃপতন ঘটেছে, সেটা আজ নয়, দীর্ঘদিন ধরে। সেখানে মৌলবাদী শক্তি প্রান্তিক থেকে আজকে মধ্যমণি হয়ে গেছে। আমরা দেখতে পাই, আমরা যদি পুরনো স্মৃতিতে ফিরে যাই, এর আগে বহু ক্ষেত্রে যখন হাসিনা সরকার ছিল কিংবা হাসিনা সরকারেরও আগে বহু ঘটনা দেখতে পাই যেখানে কিন্তু ভিন্ন মত পোষণ করার জন্য আক্রান্ত হতে হয়েছে। তাসলিমা নাসরিনকে বেরিয়ে যেতে হয়েছে। তাসলিমা নাসরিনের সাথে আমার বিরোধিতা থাকতেই পারে, কিন্তু মত প্রকাশ করার জন্য যে বেরিয়ে যেতে হবে, তাকে ওখান থেকে বের করে দিতে হবে, এটা কোনো শুভবুদ্ধি সম্পন্ন রাষ্ট্রের চরিত্র নয়। এরপরে ব্লগাররা যখন লিখেছে, সেই ব্লগারদেরকে খুন হতে হয়েছে বিভিন্ন সময়। এই যে একটা
একটা ক্যারেক্টার, একটা কালচার তৈরি করা হয়েছে যে কেউ দ্বিমত পোষণ করলেই তাকে বের করে দিতে হবে। তারপরে ধরে নিন আজকে দুর্গাপুজো হচ্ছে, সেখানে এতটাই করুণ অবস্থা যে আমাকে মিলিটারির দাঁড়িয়ে থাকতে হচ্ছে, না হলে এখানে কিছু ঘটনা ঘটে যেতে পারে। আজকে এই যে জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ওই সরকারকে জিনিসটা যাতে দেখে, তার জন্য আমার পররাষ্ট্র যে ভারতের যে পররাষ্ট্র ডিপার্টমেন্ট আছে তাদের এটা দেখা উচিত, ওখানকার যেন সংখ্যালঘুদের কিছু না হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের এখানেও কিন্তু মৌলবাদী চিন্তাভাবনার মানুষ আছে। সেই চিন্তাভাবনার মানুষদেরকে আমাদের ক্রমাগত তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক তর্কে যেতে হবে, তাদের সঙ্গে আলোচনায় যেতে হবে এবং তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে কীভাবে এটা ক্ষতিকর। আমি এক্সাম্পল সেট করব কি পাকিস্তান, আমি এক্সাম্পল সেট করব তালিবানের আফগানিস্তান, এবং আমি বাংলাদেশের এক্সাম্পলও সেট করব না। আমাকে দেখতে হবে আমার রাষ্ট্র পৃথিবীর সেরা রাষ্ট্র হবে। ক্লাসের যে শেষ ছেলেটা তাকে দেখে আমি কি আমার জীবনটাকে ঠিক করব? আমি ক্লাসের প্রথম ছেলেটাকে দেখব। আমি পৃথিবীতে যে সবচেয়ে উন্নত রাষ্ট্র আছে, যেখানে চিন্তা চেতনা সবচেয়ে উন্নত, আমি তাদেরকে মডেল করব। যারা করছে, যারা করছে আমিও দেখেছি। আমি প্রত্যেককেই বলবো যে ও যদি অধম হয় আমাকেও অধম হতে হবে এমনটা নয়, ঠিক আছে? আমরা ভারত, আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, আমাদেরকে আমাদের যে উদারতা, আমাদের যে চিন্তা চেতনা, আমরা যে এতগুলো নোবেল পুরস্কার পেয়েছি, আমরা যে রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল পৃথিবীকে দিয়েছি এত বড় বড় ব্যক্তিদের, তার প্রতিফলন যেন আমাদের প্রত্যেকের মধ্যে কিঞ্চিত পরিমাণে দেখা যায়। প্রাইভেট হাসপাতাল কার চিকিৎসা করবে কার করবে না আমি তো এটা নিয়ে বলতে পারবো না কিছু, কারণ তারা নিজেদের মতো করেই চলে। কিছুদিন আগে তো দেখলাম অনেককেই তারা বলছিল একে চিকিৎসা করব না, ওকে চিকিৎসা করব না, ঠিক আছে? এবং সেটা জানি না, আমি জানি না আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কী ডিরেক্টিভস আছে। আমি যতদূর শুনেছি ভিসা নাকি দেওয়া হচ্ছে না। তো ভিসা যদি না দেওয়া হয় তাহলে কেউ এমনিও আসবে না, চিকিৎসা না করার প্রশ্ন নেই, কারণ লোকই থাকবে না, চিকিৎসা কাকে করবে? তো এই বিষয়ে জানি না। প্রাইভেট ইনস্টিটিউশনস কী নেয় সেটা তো তাদের ব্যাপার, সেটা ব্যক্তিগত। আমার সরকার কী করে সেটা না আমার বক্তব্য অবশ্যই থাকবে, কারণ আমি একজন ভোটার, আমি একজন ট্যাক্স পেয়ার। প্রাইভেট কোম্পানির বিষয়ে তো তাদের ব্যাপার সেটা।